হ্যাঁ কৃষাণু কৃষাণু শুনতে পাচ্ছ? আচ্ছা বলো, জীবাশ্ম কোন শিলার মধ্যে পাওয়া যায়? পাললিক শিলা। পাললিক শিলার মধ্যে। আচ্ছা তোতারানী বলো তো, ম্যাগমা কি ও লাভা কি? স্যার ম্যাগমা হচ্ছে ওই যেটা বেরিয়ে আসে, যে মাটির নিচে যে তরল পদার্থটা বেরিয়ে আসে ওটা ম্যাগমা, যেটা ভিতরে অবস্থা থাকে সেটা লাভা। আচ্ছা বলছি তোমাকে, বলো তোমার নামটা কি বলো, তুমি বলো লাভা ও ম্যাগমা কি? ও তো ওটাই বেরিয়ে আসে। আচ্ছা তাহলে ভূঅভ্যন্তরে যে অর্ধতরল পদার্থটা থাকে, তাহলে সেটা হচ্ছে ম্যাগমা। আর সেটা যখন ভূপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে লাভা। বুঝলে? আচ্ছা বলো তো, প্রশান্ত বলো, মহাসাগরীয় ভূত্বককে কি বলা হয়? মহাসাগরীয় আর মহাদেশ দেশীয়। আমি খুব ভালো করে বলে দিয়েছিলাম যে এটা পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। মহাসাগর মানে স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, মানে সীমা, আর মহাদেশ মানে সরি ওটা স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, এটা মহাদেশ মানে পুংলিঙ্গ বোঝাচ্ছে, এটা সিয়ার। এইভাবে মনে রাখতে হবে। মহাসাগরটা হচ্ছে সীমা আর মহাদেশটা হচ্ছে সিয়ার। আচ্ছা ঠিক আছে, এগুলো বারবার মানে একটু দেখবে, দেখলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখি এগুলো দেখি। আচ্ছা কোনটা কি, কোন শহর কি নামে পরিচিত, তাই তো? বলো বলো, এশিয়ার রোম কাকে বলা হয়? জানাও, যাকে জিজ্ঞাসা করছি প্রত্যেকের পড়া। না ওরকম ভাবে পরীক্ষায় আসবে না, যে দিল্লিকে কি বলা হয় সেটাও আসতে পারে, অস্বীকার করব না, কিন্তু ওটা সচরাচর আসে না। আসে হচ্ছে এশিয়ার রোম কাকে বলা হয়। দুদিক থেকেই মনে রাখবে, দিল্লি এইটা মনে রাখবে, এইটা মনে রাখলে তোমার সব হয়ে যাবে, যে এশিয়ার রোম কাকে বলা হয়, দিল্লি। না ওই রকম করবে না, ওই দিল্লির বহু নাম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এশিয়ার রোমটা তার মধ্যে গুরুত্বপূর্ণ, এশিয়ার রোমটাই তোমাকে দেবে। এশিয়ার রোম কাকে বলা হয়, দিল্লি। এইভাবে পড়বে, এবং ওটা পড়লে যদি তোমার ওই অপরিটেও দেয় যে দিল্লি কে এশিয়ার রোম বলা হয় না, সবুজনগর বলা হয় না, আধুনিক তোমার কি বলে সিল্ক সিটি বলা হয়, এরকম ভাবে দিতে পারে, কিন্তু কোশ্চেন আসে অ্যাকচুয়ালি এইভাবে। আচ্ছা হ্যাঁ বলো, রামকৃষ্ণ বলো, দক্ষিণের কাশী কাকে বলা হয়? মাদুরাই স্যার। মাদুরাই। আচ্ছা ভারতের হলিউড কাকে বলা হয়, তোতারানী? ভারতের হলিউড বলো। বোম্বাই বলবে না, মুম্বাই বলবে। আগে ছিল বোম্বাই, এইটা করানো হয়েছে, আগে ছিল বোম্বাই, এখন মুম্বাই, বুঝলে? মুম্বাই। আচ্ছা হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের যমজ শহর কি? হুগলি, হাওড়া, কলকাতা, এইসব হচ্ছে। তাহলে সেটা পরিষ্কার করে বলতে হবে, কলকাতা আর হাওড়া। আচ্ছা তারপর বলো, ভারতের গ্লাসগো কাকে বলা হয়, কিষাণু? হাওড়া। হাওড়া। ঠিক আছে, সবার দেখতে হবে যে কি কিরকম করছে। তুমি বলো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার? কোয়েম্বাটোর। তুমি বলো, বিজ্ঞান নগরী? ভুলভাল বলছো ওস্তাদি, ঠিক আছে বলো। আচ্ছা হ্যাঁ, ভারতের মেগা সিটি কতগুলো আছে? 6টা, কি কি?
মোট 4টে তো আমার থাকছে, সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, আর তার সঙ্গে হায়দ্রাবাদ আর ওই থাকছে। এখানে তোমাদের হ্যাঁ ঠিকই আছে তো, মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, আচ্ছা, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর। আচ্ছা, এবার বলো, হ্যাঁ, মহানগর কাকে বলে? মহানগর, এই বলো, হ্যাঁ এই বলো, তোমার নাম কি? হ্যাঁ বলো, মহানগর কাকে বলে? 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে নগর, এই মহানগর, ঠিক আছে। আর এর মেগা সিটি 50 লক্ষ। আচ্ছা, আজকে একটু পুরোনো এগুলো রিভাইজ করি, বলো। হ্যাঁ, আজকে এই না, হ্যাঁ, ওরকম কম্পিটিটিভ পরীক্ষায় পড়া দেবো আর পড়ে আসবে ওরকম করলে আর পরীক্ষা দেওয়া হবে না। কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে সব সময় বেশি রেডি থাকতে হবে। এবার তার মধ্যে কিছু জিনিস ভুলে যাবে সেটা আলাদা জিনিস, কিন্তু তোমাকে মনে রাখার মতো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, বলো, হ্যাঁ, ভারতের উত্তরতম স্থানের নাম কি? ভারতের উত্তরতম আর পশ্চিমতম স্থান কোথায়, কোন রাজ্য? গুজরাটের গোয়ালমোড়া। আচ্ছা, বলো তো, কিষাণু বলো তো, ভারতের পূর্বতম স্থান, দেখে নি সবার, এটা দেখে নি। অরুণাচল প্রদেশের সীমিত। আচ্ছা, হ্যাঁ পারা তো উচিত। আচ্ছা, বলো, কি বলে, রামকৃষ্ণ বলো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? দাঁড়াও, राजस्थान से। রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য বলো? गोवा। গোয়া। আচ্ছা, বলো, প্রশান্ত বলো, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? কত জনঘনত্ব, কত? 1102 কি প্রতি বর্গ কিমিতে। আচ্ছা, আর এর পরে আছে কোন রাজ্য, বলো, তুমি বলো, এর পরে আছে মানে দ্বিতীয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলতে দাও, প্রত্যেককে বলতে দাও, প্রত্যেকে এটা দেখো। ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব কত? হ্যাঁ, 943 পড়ে আছে। বলো, কিষাণু বলো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? কিষাণু, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 582। বলো, রামকৃষ্ণ বলো। 1020। 1029 প্রতি বর্গ কিমিতে। আর 582 কেন আসছো? ভারতের জনঘনত্ব কত? 382 প্রতি বর্গ কিমিতে। এগুলো ভালো করে পড়ো, এগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভুললে চলবে না, সোজা কথা, এগুলো ছোটস্থ থাকতে হবে। বাকি যেগুলো তোমাদের একটু টাফ আসবে, সে যদি পড়ার মধ্যে মেন মেন জিনিস ভুলে যাও তাহলে কিন্তু, সহজ জিনিস যদি ভুলে যাও তাহলে কঠিন জিনিসে নাগাল পাবে না। পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, শোনো, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সহজ জিনিস না ভুল করা। কঠিন জিনিস দুটো চারটে আসবে, ওটা তোমার মানে সবারই অসুবিধা হবে, কিন্তু সহজ জিনিস যদি ভুল করো তাহলে কিন্তু পরীক্ষায় খুব সমস্যা হবে। অতএব মেন টার্গেট থাকবে সহজ জিনিসগুলো যাতে ভুল না হয়, নেগেটিভ মার্কিং কমাতে হবে, আর সহজ জিনিস ভুল করলে চলবে না। হ্যাঁ, সহজ জিনিস সবসময় মাথার মধ্যে থাকবে, তার তবে তুমি কঠিন জিনিসে যেতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো তো, আজকে ওই এগুলো বেশ কিছু করাবো। আচ্ছা, বলো, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের দূরত্ব কত? 623, আর পূর্ব পশ্চিমে 320। আচ্ছা, আর সর্বনিম্ন দূরত্ব পশ্চিমবঙ্গের, হ্যাঁ ওটা কত কিমি বলো তো? ওটা 11 কিমি। কোথাও 10 কিমি মনে হচ্ছে আছেও মনে হচ্ছে, যাই হোক। এবারে ওই চিকেন নেক নিয়ে কিন্তু এখন প্রবলেম দেখা দিচ্ছে, যেহেতু ওই বাংলাদেশের নিয়ে, হ্যাঁ চিকেন নেক
নেটটা নিয়ে ভারত চিন্তায় পড়েছে, কারণ ওই এরিয়াটা দিকে সবসময় চীন আর পাকিস্তানের লক্ষ্য আছে, বুঝলে, ওইটা সবচেয়ে একটা দুর্বল জায়গা, তো ওইটাকে নিয়ে ভারতের অন্যান্য দেশের একটু সমস্যা আছে। আচ্ছা, বলতে পারবে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984। কোন গ্যাস? আইসো কি সায়ানেট না নাইট? নেট না, মোটামুটি এমআইসি, এবারে সেটা নেট না নাইট, এইটা এইটা অনেক বইতেও না অপশনে দুটোই দিয়ে দেয়, নেট নাই। এটা দিয়েছিল একবার গ্রুপ ডি পরীক্ষায়, আমি এটা ভুল করেছিলাম, মানে নিচু ক্লাসের ক্লাস 8 এর বইতে, এই নিচু ক্লাসের বইতে অনেক ভুলভাল থাকে, আর ওরা তো এত ভেবে দেয় না, আর আমি ওই এগুলো পড়াই, সুতরাং 8 এর জিওগ্রাফি বইতে ছিল যে নাইট, কিন্তু হবে নেট। ঠিক আছে, আমিও পরীক্ষায় ওই দুটো অপশনই দিয়েছে, আমিও নাইট মেরে এসেছি, কিন্তু এসে দেখি ইংলিশ বইতে যখন দেখি তখন দেখলাম যে নেট। অনেক নিচু ক্লাসের বইতে কিছু জিনিস ভুল থাকে, সেগুলো একটু খেয়াল করে পড়বে। তাহলে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা, আর তোমার মিথাইল আইসোসায়ানেট, মোটামুটি যদি মিক এমআইসি দিয়ে দেয় তাহলে আর কোনো প্রবলেম নেই, আর যদি নেট আর নাইট দেয় তাহলে যেন মনে থাকে নেট। ঠিক আছে। আচ্ছা, চেরনোবিল, চেরনোবিল কবে হয়েছিল? 96। ঠিক আছে। আচ্ছা, চেরনোবিলটা কোথায় বলো তো? রামকৃষ্ণ বলো তো, চেরনোবিল কোথায়? জানা নাই। খুব পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছিল, এখনো চলছে অল্প স্বল্প। না, এটা তো সবে, এখন যুদ্ধ হচ্ছে না, ওটা ওদের মানে দেশের ব্যক্তিগত সমস্যা। যেটা ইউক্রেন, চেরনোবিলটা হচ্ছে ইউক্রেন, বুঝলে। ওটা কি দুর্ঘটনা? পারমাণবিক দুর্ঘটনা, বুঝলে। ফুকুশিমা কোথায় বলো তো? ওখানেও কি দুর্ঘটনা হয়েছিল? তাহলে কত সালে বলো তো? 2011, বুঝলে। 2011-তে জাপানের ফুকুশিমাতেও ওই পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, পারমাণবিক দুর্ঘটনা, এটা মনে রাখবে। এই ভোপাল গ্যাস, চেরনোবিল আর ফুকুশিমা, এই তিনটে হচ্ছে খুব মারাত্মক মানব সৃষ্ট দুর্ঘটনা, এগুলো যেন অবশ্যই মনে থাকে। আচ্ছা, গ্রিন হাউস বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যখন এলো, এবার বলো, কি বলে, পুষ্পেন্দু বলো, যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? পুষ্পেন্দু, হ্যাঁ স্যার। বলো, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কত? স্যার 1.67। রামকৃষ্ণ বলো। 3%। হ্যাঁ হ্যাঁ। 3%। না, কিষাণু? 0.03। 0.03 বা 33 বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে, কারণ এই এগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাই সবচেয়ে বেশি আসে, যখন পরীক্ষায় আসে ম্যাক্সিমাম মনে হয় কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, বলো, তুমি বলো, নাইট্রোজেনের পরিমাণ কত? হ্যাঁ, এই তোমার নাম কি? ঘুমিয়ে পড়ছো কেন? হ্যাঁ, আচ্ছা বলো, তুমি বলো, কি বলো, অক্সিজেনের পরিমাণ কত? এগুলো পড়তে হবে ভালো করে, এগুলো তো একদম জেনুইন জিনিস, এগুলো মনে রাখতেই হবে, এগুলো ভুলে গেলে হবে না, ক্যাজুয়ালি এত ক্যাজুয়ালি নিলে হবে না, পরীক্ষাটাকে পড়াশোনাটাকে একটু ক্যাজুয়ালি নিয়ে না, পড়ছি হচ্ছে কোনো ক্রমে ওরকম নয়। এবারে বলে দিচ্ছি, 2025 সালে প্রচুর ফর্ম ফিল আপ হবে, আশা করা যায়। প্রচুর মানে এই তুলনায় কোনগুলো হয়ে আছে বলো তো? কোনগুলো? ও, পুলিশটা হয়ে আছে, সেটা ঠিক আছে, ওগুলো তো কিছু করার নেই। তো এখন ফর্ম ফিল আপ হওয়াটাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার, বুঝলে, আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। তা ফর্ম ফিল আপ হলে একদিন না একদিন পরীক্ষা হবে। ঠিক আছে, সে হয়তো দেরি হচ্ছে, আমাদের কপাল খারাপ, সেটা নিয়ে অভিযোগ করার মতো কেউ নেই, কিন্তু কাকে অভিযোগও তুমি করবে, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং আশা করি 2025-এ বেশ কিছু বেরোবে, কারণ 2026-এ তো বিধানসভা ভোট আছে, সেই জন্য আশা
এই সময় যদি বেরিয়ে যায়, এর মধ্যে যদি বেরোতে না পারো, তাহলে জানবে আর কবে বেরোবে ঠিক নেই। হ্যাঁ, অতএব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই জন্য এই 2025টা যদি ভালো করে পরীক্ষা দিতে চাও, এই সময়টা থেকে ভালো করে পড়তে শুরু করো, সবকিছু কমপ্লিট করো। আমি তো দেখলাম আজকে যে জিওগ্রাফিও অনেকটাই হয়ে গেছে, প্রায় তোমাদের মেন টপিক গুলো হয়ে গেছে। এবারে প্রাকৃতিক ভূগোলের কিছু অংশ বাকি আছে, আর কিছু টপিক বাকি আছে। অতএব ওইগুলো তোমরা ভালো করে পড়তে শুরু করো, আরো এক্সট্রা জিনিস পড়তে থাকো, বই জোগাড় করে এক্সট্রা জিনিস পড়তে থাকো, শুধু ওইখান থেকে আচ্ছা আচ্ছা, যে ওইগুলো পড়লে যে সব পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। জিওগ্রাফি খুব বড় জায়গা, বুঝতে পেরেছো? এবার কোথা থেকে কোশ্চেন দেবে সেটা ওরাই জানে, তবে মেন টপিক করানো হয়ে গেছে, তার মধ্যেও তোমাদের এক্সট্রা প্রচুর পড়তে হবে, কোশ্চেন ফলো করতে হবে। আর আচ্ছা বলো, আমাদের প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল কত সালে? 1974 সালে। আচ্ছা, তখন প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ওই এর কিষাণু বলো, সাংকেতিক নাম কি ছিল প্রথম পরমাণু টেস্টের? স্মাইল বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা। আচ্ছা, এ বলো, উৎপল বলো, দ্বিতীয় পারমাণবিক টেস্ট কত সালে করা হয়েছিল? উৎপল, অপশন দিতে হবে। না অপশন দেওয়া যাবে না এখানে। আর তুমি আসছো না কেন? তুমি উপস্থিত নেই কেন? আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুষ্পেন্দু বলো, দ্বিতীয় পারমাণবিক টেস্ট এ বলো, বলো তোমরা বলো, দ্বিতীয় পারমাণবিক টেস্ট। হ্যাঁ বলো বলো। 1998। হ্যাঁ 1998। তাহলে ওই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। আর ওই সময় ওই এর সাংকেতিক নাম কি ছিল? সে জানি না ওটা। অপারেশন শক্তি। লিখে নেবে, এগুলো সব করানো হয়েছে, লিখে নেবে। আচ্ছা, লৌহ আকরিকের সবচেয়ে ভালো আকরিক কোনটা? ম্যাগনেটাইট। আচ্ছা, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা ভারতে? ভারতে সবচেয়ে বেশি কোন লৌহ আকরিকটা পাওয়া যায়? হেমাটাইট। সবসময় দ্বিতীয় শ্রেণীরটা ভারতে বেশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরপর চারটে বলো কি কি আকরিক। লিমোনাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডেরাইট। সবচেয়ে লো ক্যাটাগরি হচ্ছে সিডেরাইট। এটা এরকম দিয়ে দেবে, পরপর মনে রাখবে, এরকম দিয়ে দেবে যে সবচেয়ে লো ক্যাটাগরি বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লৌহ আকরিক কোনটা, ঠিক আছে? তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডেরাইট, ঠিক আছে? তাহলে সিডেরাইটটা সবচেয়ে নিচে, তাহলে এইভাবে মনে রাখবে। আচ্ছা তোমরা বলো তো যে সৌরজগতে তাহলে সরি, আমাদের সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? নক্ষত্র বলেছি, এ বলো, উৎপল বলো তো, উৎপল বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি উৎপল, সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কে? আচ্ছা, এ কিষাণু, তোমরা কে পারবে অনলাইনে যারা আছো? তোতারানি, প্রক্সিমা সেন্টাউরি। হ্যাঁ প্রক্সিমা সেন্টাউরি। আচ্ছা, এ উৎপল, এ বলো তোমার প্রশান্ত, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট কত? হ্যাঁ পুষ্পেন্দু বলো। 8 মিনিট কত সেকেন্ড? 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ 480 আর 20 সেকেন্ড, মনে মোট 500 সেকেন্ড, এটাই মনে রাখবে। মোট 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। অনেক সময় পরীক্ষায় অপশন দিয়ে দেয় 8 মিনিট, মানে রাউন্ড ফিগার দিয়ে দেয় 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট। পরীক্ষায় বিশেষ করে পিএসসি এইগুলো বেশি করে, বুঝলে? হ্যাঁ 8 মিনিট সবচেয়ে কাছেরটা তোমাকে দিতে হবে, বুঝলে? মানে পিএসসি এইগুলো খুব ঝামেলা করে, অন্যান্য পরীক্ষায় কিন্তু এই ঝামেলাগুলো তুমি পাবে না, ডাইরেক্ট পাবে 8 মিনিট 20 সেকেন্ড। পিএসসি এইগুলো একটু
খুব করে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এতে ধান্দে ফেলে দেয়। হ্যাঁ, আচ্ছা বলো এবার বলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? ভেনাস, শুক্র, আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ? বুধ। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। আচ্ছা পরপর কটা গ্রহ কটা আমাদের? আগে কটা ছিল? 9টা। কে বাদ গেছে? দুটো কি গ্রহ হয়েছে? আচ্ছা পরপর 8টা গ্রহের নাম বলো তো। দুটো নেই, ঠিক আছে। পরপর মনে রাখবে, কারণ এই পরপর মনে রাখার এতে মানে ওই কক্ষপথ অনুযায়ী বা সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পরপর 8টা গ্রহ মনে রাখবে, তাহলে বৈশিষ্ট্যগুলো বা এর গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা পরপর মনে রাখতে হবে কক্ষপথ অনুযায়ী বা সূর্য থেকে দূরত্ব অনুযায়ী, ঠিক আছে। কোনটা? সেগুলো অনেকদিন আগে 2006 সালে ওই প্লুটোটা বাদ হয়েছে। আচ্ছা কি বলে 5টা, ঠিক আছে। আচ্ছা বামন গ্রহ হচ্ছে 5টা, বুঝলে? প্লুটো, সেরেস, এরিস, হাউমা, মাকিমাকি, এগুলো লেখাবো আজকে, বেশ কিছু লিখিয়ে দেবো। আচ্ছা উজ্জ্বল আমাদের উষ্ণতম গ্রহ কোনটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা থাকলো। আচ্ছা বলো তো, এটা তোমরা অনেকদিন ছোটবেলা থেকে অনেকেই পড়ে এসছো যে বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল? জানো মনে হচ্ছে, সবাই হয়তো মনে নাও থাকতে পারে। বাংলাদেশে বসুন্ধরা, বলো বসুন্ধরা সম্মেলন কত সালে, কেউ জানো? হুম? না না 92-তে, বুঝলে? 1992-তে। কোথায় বলো তো? হ্যাঁ 1900, বুঝলে? কোথায় বলো তো? কোথায় বলো তো? ব্রাজিলে, রিও ডি জেনিরোতে, বুঝলে? কত কত দফা দাবি? কত দফা দাবি ওখানে মানে? 21 হ্যাঁ বলো বলো। 21 বছর। হ্যাঁ 21 দফা, ঠিক আছে। এগুলো মনে রাখবে অবশ্যই। এগুলো এগুলো আমি লেখাবো তোমাদের, এগুলো মনে হচ্ছে লেখাইনি, এগুলো তোমাদের এমনি জানলাম, এগুলো আমি লিখে দেবো, আজকেই লিখে দেবো। আচ্ছা হুম? না কিছু জিনিস তো লেখাবো, ধরে নিচ্ছি কিছু জিনিস লেখাবো, অবশ্যই লেখাবো, শুধু ধরবো না। আচ্ছা হ্যাঁ, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটা, বলো? ডিগবয়, কোথায়? আসামে। আচ্ছা বলো কি বলে, পুষ্পেন্দু বলো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা নিজে মনে করো, ঠিক আছে। স্যার মনে নেই। আচ্ছা বলো উৎপল বলো। মহারাষ্ট্রে তো। না না না, বলো প্রথম বলো। জামনগর, গুজরাট। গুজরাটের জামনগর, বুঝলে? হ্যাঁ গুজরাটের জামনগর। আচ্ছা আর কি আছে দেখি। আচ্ছা হ্যাঁ, ভারতের বৃহত্তম লিগনাইট সঞ্চয় ভান্ডার কোনটা? এটা খুব গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুতে আছে লিগনাইট। তামিলনাড়ুর নেভেলি বৃহত্তম লিগনাইটের সঞ্চয় ভান্ডার, বুঝলে? আচ্ছা সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটা বলো তো? পিট। পরপর কি কি আকরিক গুলো কি কি কয়লা? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। আচ্ছা ভারতে সবচেয়ে কোনটা বেশি পাওয়া যায়? বিটুমিনাস। আচ্ছা আচ্ছা বলো তো, ইউনিসেফের পুরো নাম বলো তো? ইউনিসেফ,
পরপর এগুলো স্পেলিং গুলো মনে রাখবে, রেখে মনে করার চেষ্টা করবে যে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস, ইউএন যেন অবশ্যই মনে রাখবে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, বুঝলে। সায়েন্টিফিক হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কো হচ্ছে সায়েন্টিফিক কালচারাল এডুকেশন, ওটা সরি অর্গানাইজেশন, ওটা ইউনেস্কো, বুঝলে। ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, ওটা ইউনেস্কো, বুঝলে। আচ্ছা, তাহলে ইউনিসেফের সদর দপ্তরটা কোথায় আর ইউনেস্কো কোথায়? ইউনিসেফ আর ইউনেস্কো এই দুটো, না জেনেভা কেউ না, ইউনেস্কো প্যারিস ইউনেস্কো প্যারিস, আর আর ইউনিসেফ নিউ ইয়র্ক। হ্যাঁ বলো। নিউ ইয়র্ক ইউনিসেফ। নিউ ইয়র্ক, ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক আর ইউনেস্কো হচ্ছে তোমার প্যারিস, বুঝলে। এটা অবশ্যই মনে রাখবে যে সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন যেটা, ওটা হচ্ছে প্যারিস, আর চিলড্রেনের যে ব্যাপারটা আছে ওটা মনে রাখবে যে নিউ ইয়র্ক, ঠিক আছে। এইভাবে মনে রাখবে। এগুলো এর পরে এগুলো তোমাদের থাকে তো, এবং ইউনেস্কো তোমার ইউএন এর বিশেষ করে যে কে থাকে, সিইও থাকে, ঠিক আছে। কিন্তু ইউনিসেফ ইউনেস্কো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্সেও পেয়ে যাবে বেশ কিছু জিনিস, বুঝলে। ওই এর অ্যাচিভার্সটা কিনবে তোমরা, বছরের শেষে অ্যাচিভার্সের একটা বেরোয়, রাউন্ড আপ, মানে এক বছরের টোটাল, ঠিক আছে, ওটা পড়বে। হ্যাঁ, আর বছরে 3 মাস অন্তর যেটা বেরোয়, মানে এমনি মাসে মাসে যেটা তোমরা করবে, ওটা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত কিনবে। প্রতিযোগিতাটা এখন বেরোয়নি, যে বছর বলছে যে দেরি হবে, ওরা বলছে যে একদম ডিসেম্বর বা জানুয়ারিতে বের করবে, 3 মাস অন্তর কাজ করতে হবে, এবছর করেনি কি কারণে জানি না। তবে ইয়ারলি যেটা বেরোয়, অ্যাচিভার্স মাসেও বেরোয়, ইয়ারলি বেরোয়। অ্যাচিভার্সের ইয়ার বুকটা অবশ্যই কিনবে, খুব দরকার, প্রচুর জিনিস পাবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আরো প্রচুর জিনিস পাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই যখন এই ইস্যুটা হচ্ছে বলি যে আমাদের বাংলাদেশ, আমাদের ভারত থেকে বাংলাদেশ কত সালে ভাগ হয়েছিল? 71-এ। আমি বলেছি ভারত থেকে কবে ভাগ হয়েছিল? ভারত থেকে ওই 97। ব্যাস, বোকা। 47 সরি। 47 তো ভারত পাকিস্তান ভাগ হলো, তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, কিন্তু তখন তো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভারত থেকে ভাগ হয়েছে। এবার পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে বাংলাদেশ কবে? বাংলাদেশ কোশ্চেন বুঝে অ্যানসার দিতে হবে, ওরকম ভুল করে অ্যানসার দিলে হবে না, ঠিক আছে। এইগুলোই ভুল হয় পরীক্ষার খাতায়, যে স্বাধীন রাষ্ট্র হয়েছে 1971-এ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা জেনে নেওয়ার দরকার ছিল। তাহলে ওই সময় যখন ভারত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়, এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রধান, মুজিবুর রহমান। হ্যাঁ, বাংলার তখন মুজিবুর রহমান ছিল। না না, আমি বলছি ভারতের তখন প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী না, তখন বাংলাদেশের ওরকম শেখ মুজিবুর ছিল ওরকম ব্যাপার নয়, কারণ বাংলাদেশ তখন স্বাধীন রাষ্ট্রই হয়নি, তারপরে শেখ মুজিবুর হয়েছে, বুঝলে। এবারে ভারত যখন স্বাধীন, তাহলে ইন্দিরা গান্ধী যখন ওই ভারতের সহযোগিতায় যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হয়, তখন মুজিবুর রহমান হয়, কিন্তু ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। হ্যাঁ, এটা একটা খুব বড় জানার বিষয় আছে। কালকের মানে গতকাল, এটা শোনো, গতকাল এবিপি আনন্দে একটা খুব সুন্দর এই ভারত আর বাংলাদেশের যে এই ভাগের ইতিহাসটা খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে, ওটা শুনতে পারো, খুব ভালো। কালকে গতকাল হয়েছে, বুঝলে। ওটা এবিপি আনন্দে মারলে পেয়ে যাবে ইউটিউবে, খুব সুন্দর লাগবে এবং প্রচুর জিনিস জানতে পারবে। ওগুলো ওগুলো দেখবে বা ওগুলো শুনবে, এগুলো খুব জানার বিষয় আছে। কম্পিটিটিভ পড়ছো বা মানে এই লাইনে আছো, মানে সব এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এগুলো জানবে। মোবাইল নিয়ে শুধু ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা এগুলো করলে হবে না। হ্যাঁ, মোবাইলে বেশ কিছু মানে ভালো জিনিসগুলো অবশ্যই একটু করবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওজোন স্তরটা নিয়ে একটু বলি যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডপসন।
এককে। আচ্ছা, বলো, তুমি বলো তো, কোন এর সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে? হট, ভালো, শুধু গল্প করছে আর বলো, বলো, প্রশান্ত বলো, কে পারবে? সিগমোম্যানোমিটার, এগুলো মনে রাখতে হবে। ও বললে হবে না। না, ওরকম করলে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর আপেক্ষিক আর্দ্রতা বলো, কিষান বলো। সিগমো ম্যানোমিটারের সাহায্যে তো রক্তচাপ মাপা হয়। ও আমি দাঁড়াও, হ্যাঁ তো আমি ভুল বললাম মনে হয়, দাঁড়াও, আমার মনে আসছে না। হ্যাঁ, আমি লিখেছিলাম, এক মিনিট, আমার মনে হয় ভুল হয়ে গেছে। সরি সরি, স্পেকট্রোফটোমিটার, আমার ভুল হয়ে গেছে, ওই দুটো একসঙ্গে একরকম তো, আমি ভুলে বলে স্পেকট্রোফটোমিটার, বুঝলে? স্পেকট্রোফটোমিটারের সাহায্যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়, লেখানো আছে তোমাদের, আমার মনে ছিল না, ওইটাই মাথায় চলে এসেছে, যাই হোক। বলো, তাহলে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। না, আমি আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, আর আপেক্ষিক আর্দ্রতা সাইক্রোমিটার, বুঝলে? সাইক্রোমিটার, হাইগ্রোমিটার আর সাইক্রোমিটার, হাইগ্রোমিটার আর্দ্রতা, সাইক্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেনগজ, এটা সবাই মোটামুটি জানো, মানে ছোট থেকে পড়ে আসো। আচ্ছা, হ্যাঁ, ওজোন হল কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? আন্টার্কটিকা সংলগ্ন বায়ুমণ্ডলে ওজোন হল দেখতে পাওয়া যায়। আচ্ছা, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। আচ্ছা, ঠিক আছে, এগুলো আসতে পরে করবো, আবার লেখাবো। আচ্ছা, ঠিক আছে, এবারে আজকে লেখাবো, আর কি ধরা যায় বলো তো? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জেলা সংক্রান্ত একটু বলি, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা, বলো, পুষ্পেন্দু বলো। আমাদের জেলা। আমাদের জেলা নাম কি? আমাদের জেলা বলতে হবে তো, জেলাটার নাম বলতে হবে তো। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, বৃহৎ, সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, এর প্রধান কারণ একটা কি বলতো, উত্তর চব্বিশ পরগনা বৃহৎ মানে সবচেয়ে বেশি জনসংখ্যা কেন? তাহলে অনুপ্রবেশ, এটা অন্যতম একটা কারণ হচ্ছে অনুপ্রবেশ। হ্যাঁ, বলো। বাংলাদেশ। না না, আমি বললাম, হ্যাঁ, সেটা শর্টে বলে দিল, বাংলাদেশ। তাহলে অনুপ্রবেশ মানে জনসংখ্যা বৃদ্ধির কারণ তো তোমাদের পড়িয়েছি, মানে বলেছি। তাহলে ওই উত্তর চব্বিশ পরগনা জনঘনত্ব বেশি হওয়ার শুধু ওই কারণ নয়, অনেক কারণ আছে, তার মধ্যে এক্ষেত্রে এই কারণটা ফেলে, যে প্রভাব ফেলে, সেটা হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে তাহলে উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যা বেশি হওয়ার একটা অন্যতম কারণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তো, তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? তোতারানী বলো, এত সময় কোথায় ছিলে? স্যার একটু একটা জায়গায় গেছিলাম। ঠিক আছে, বলো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? কলকাতা। আচ্ছা, বলো এর ও জেলা জেলা। হ্যাঁ, জেলা বললাম। আয়তন কত? কলকাতা। আয়তন কত বলো তো? স্যার ওটা মনে নেই। এটা মানে দেখলে অনেকেরই মনে থাকে, খুব ছোট তো, একবার দেখলে দেখবে মনে থেকে যাবে, 185 বর্গ কিলোমিটার, বুঝলে? এখন হয়তো এরিয়া অনেকটা বেড়েছে, কিন্তু ওটাকেই মেন এরিয়া হিসেবে ধরা হয়, যে 185 বর্গ কিলোমিটার হচ্ছে কলকাতার হচ্ছে আয়তন, বুঝলে? ওটা একবার চোখে পড়লেই তোমার মনে থাকবে, একবার দেখবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর কি বলা যায়? হ্যাঁ, বলো, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটা? হুম? দার্জিলিং এর কোন একটা হবে, ঘুমটুম বা কিছু। সান্দাকফু, দার্জিলিং এর সান্দাকফু। আচ্ছা, উষ্ণতম স্থান, উষ্ণতম স্থান? পুরুলিয়া পুরুলিয়া।
পুরুলিয়াতে হবে, পুরুলিয়াতে। আসানসোল আসানসোল লিখিয়েছি এগুলো। আচ্ছা, এবার বলো ভারতের শীতলতম স্থানটা বলো, উষ্ণতম স্থান। তাহলে লাদাখের দ্রাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত উভয়ের নাম কি? কংসাবতী ও কেলেঘাই। রূপনারায়ণ। আমি বলেছি কংসাবতী ও কেলেঘাই। আরেকটা কি আছে ওটা না মনে ও আরেকটাই হলদি, তো আছে, সেটা হচ্ছে হলদি। বুঝলে? হলদি হলদি। হ্যাঁ। আচ্ছা বলো বলো তো কর্কটক্রান্তি রেখার মান কত? 33.5। না ভুল বলছো। 23.5। 23.5, সরি সরি। 23.5 বললে ভুল হবে। 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখার মান। বুঝলে? এগুলো অবশ্যই মনে রাখবে যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর, কুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ, আর সুমেরু বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সরি 90 ডিগ্রি উত্তর, আর কুমেরু বিন্দু হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। এগুলো মেন তিনটে মান হচ্ছে 0 ডিগ্রি, 23.5, 66.5 আর হচ্ছে 90। এবারে উত্তর দক্ষিণটা মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো গুলিয়ে ফেললে চলবে না। বলো তো আন্তর্জাতিক তারিখ রেখা কোন রেখাকে বলা হয়? কর্কটক্রান্তি রেখা। কি সুন্দর করে বলে দিলাম। স্যার স্যার বলবো? আরেকবার বলুন, শুনতে পাইনি। বলো বলো তো তারানি বলো। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। হ্যাঁ একদমই ভুল বলেছো। স্যার শুনতে পাইনি প্রশ্নটা আরেকবার। আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। দ্রাঘিমা রেখা, এটা যেন মাথায় থাকে। কোন রেখার সাপেক্ষে মানে কার সাপেক্ষে সময়ের পরিবর্তন হয়? দুটো তো রেখা, একটা অক্ষরেখা আর একটা দ্রাঘিমা রেখা। অক্ষরেখা দ্রাঘিমা রেখার দ্রাঘিমা রেখার সাপেক্ষে তাহলে সময়ের পরিবর্তন হয়, বুঝলে? এই জন্য হচ্ছে দ্রাঘিমা রেখা যত পূর্ব দিকে যাবে, দ্রাঘিমা রেখা যত পূর্ব দিকে যাবে 0 ডিগ্রি থেকে তত সময় বাড়বে, আর দ্রাঘিমা রেখা থেকে যত পশ্চিম দিকে যাবে তত সময় কমবে। আমি এগুলো একদিন করিয়েছিলাম তো, এর উপর আরেকটা ক্লাস করাতে হবে তোমাদের, নইলে এটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, আর অক্ষাংশের উপর সূর্যরশ্মির পতন কোণটা নির্ভর করে, ঠিক আছে? মানে ওই তাপমাত্রা বাড়া কমার ব্যাপারটা নির্ভর করে অক্ষাংশের উপর বিশেষ করে। আর দ্রাঘিমাংশ হচ্ছে ওই সময় পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, সময় পরিবর্তন হয় দ্রাঘিমা রেখার উপর। এবারে অক্ষরেখাগুলোর মধ্যে তাহলে গুরুত্বপূর্ণ অক্ষরেখা বা সবচেয়ে বড় অক্ষরেখা কোনটা? নিরক্ষরেখা। অক্ষরেখার মধ্যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা। গুরুত্বপূর্ণ তাহলে শুধু নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এই অক্ষরেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি আর 23.5 ডিগ্রি, 67 ডিগ্রি আর 90 ডিগ্রি এই রেখাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বাকি তো তোমার 0 থেকে 90 ডিগ্রি সবগুলোই তো অক্ষরেখা। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে উত্তর মধ্যখান থেকে উত্তর আর মধ্যখান থেকে দক্ষিণ পর্যন্ত সবই অক্ষরেখা 90টা। তাহলে তার মধ্যে ওই 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 67 ডিগ্রি আর 90 ডিগ্রি এগুলো গুরুত্বপূর্ণ, সেই জন্য এগুলোকে বিশেষ বিশেষ নাম দেওয়া হয়েছে। আর দ্রাঘিমা রেখার মধ্যে ওই তোমার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝলে? ওই প্রধান দ্রাঘিমা রেখা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর দ্রাঘিমা রেখা সবসময় অর্ধবৃত্ত, আর অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত। এগুলো বুঝিয়েছিলাম, আবার একদিন আমি একটা ক্লাস নেব না হয়। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখবেন। আচ্ছা বলো তো ওই বিষুব কোন দুটো দিন থেকে হয়? বিষুব তাহলে কোন কোন দিনগুলোতে হয়? বিষুব কথার অর্থ কি? সমান, মানে দিন রাত্রি সমান। তাহলে কোন দুটো দিনে দিন রাত্রি সমান হচ্ছে? তাহলে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, আমি পরপর বলেছিলাম এরকম হিসেব করবে। আমি যে কোনো একটা ধরো, ঠিক আছে? তুমি 21শে মার্চ ধরতে পারো, 23শে সেপ্টেম্বর ধরতে পারো, 22শে ডিসেম্বর ধরতে পারো, যা খুশি ধরতে পারো। যে কোনো একটা ধরে পরপর 4 মাস অন্তর ঘুরে যাও। মার্চের পর তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই,
তাহলে জুলাইতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ওইটা কি জুলাই আর ডিসেম্বরে কি হচ্ছে তাহলে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি। তাহলে জুলাই, তারপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখান থেকে হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে 22শে ডিসেম্বর হচ্ছে কি সংক্রান্তি, মকর সংক্রান্তি, 4 মাস অন্তর। আর তারপর ডিসেম্বর আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে। তোমার 21, সরি আমি হিসাবটা ভুল করলাম, মার্চ, 21শে মার্চ। তাহলে এরকম 4 মাস অন্তর। তাহলে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, তাহলে মার্চ থেকে এপ্রিল মে জুন জুলাই, আর তারপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইভাবে পর পর 4 মাস অন্তর। তাহলে 4টে আছে, সরি 3 মাস অন্তর, আমি একটু ভুলিয়ে গেলাম, 3 মাস অন্তর। তাহলে 3 মাস অন্তর হিসেব করলেই 4টে ডেট পেয়ে যাবে, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, আর 21শে জুলাই আর 22শে ডিসেম্বর, এই 4টে ডেট পেয়ে যাবে। দুটো ডেট হচ্ছে জলবিষুব আর একটা মহাবিষুব, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, আর 21শে জুলাই আর 22শে ডিসেম্বর হচ্ছে ওই তোমার কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি। এগুলো যেন মনে রাখা হয়, এই 4টে ডেট আমি অনেক ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আজকে একটু লেখালেখির কাজ করবো, অনেক সময় ধরা হলো, এবার একটু লেখো। আচ্ছা বলো, ভারতের অন্যতম, সরি, ভারতের আয়তন কত? বলো 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 না, তুমি তুমি তোমারটা বলো। আচ্ছা এ বলো, আর কে পারবে ভারতের আয়তন? এগুলো আমি সবসময় ধরি, এগুলো মনে রাখবে। 32,87,263 বর্গকিমি। আর পশ্চিমবঙ্গে বারবার করবে, এটা মনে থাকবে না, 88,752, ওটা 87,263 আর এটা 88,752, বুঝলে? যে ওটা ভারতের আয়তন 32,87,263 বর্গ কিমি, আর পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিমি। অনেকবার চেষ্টা করে তবে মনে রাখতে পারবে, নইলে ভুলিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, পৃথিবীর সাপেক্ষে ভারতের আয়তন কত? হ্যাঁ না না, পশ্চিমবঙ্গের বলছি। হ্যাঁ 0. আমি ওটাই বলছি যে পৃথিবীর সাপেক্ষে ভারতের আয়তন 0.57। এবার পৃথিবীর সাপেক্ষে ভারতের স্থলভাগের আয়তন, তাহলে পৃথিবীর স্থলভাগের সাপেক্ষে ভারতের আয়তন হচ্ছে 2.4%। এগুলো অবশ্যই মনে রাখবে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? তারপর রাশিয়ার পর কে আছে? কানাডা। তারপর রাশিয়া কানাডার পর চীন, তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর ভারত সপ্তম, ঠিক আছে। হ্যাঁ অস্ট্রেলিয়ার পর ভারত। আচ্ছা এগুলো মনে রাখবে, মনে রাখতে হবে, যতটা বেশি পারবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আর ভূগোল থেকে কোশ্চেন মানে কোথা থেকে যে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কত থেকে ঘুরে ধরা খুব মুশকিল। আচ্ছা বলো, পশ্চিমবঙ্গের যাকে ধরবো সে বলবে। এ বলো, তুমি বলো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? কেউ বলবে না কিন্তু, আমি যাকে বলছি দামোদর ফুল। দাঁড়াও দাঁড়াও ভাগীরথী নদী। দাঁড়াও, আমি যাকে বলছি ভাগীরথী। পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তোতারানী বলো তো, যাকে বলবো তাকে বলবে, সে বলবে। দক্ষিণ ভারতের গঙ্গা যাকে বলছি সে বলবে, তোতারানী বলো। স্যার জানি না। না, দামোদর কি দক্ষিণ ভারতে? গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা। এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে পড়ো, এগুলো সব করানো আছে, ভালো করে পড়ো। আচ্ছা দক্ষিণ ভারতের যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা, অবশ্যই গোদাবরী বলবে, কাবেরী মুখে আনবে না। যদি অপশনে গোদাবরী না থাকে, কাবেরী থাকে, তখন এবারে হ্যাঁ বিশুদ্ধতার ভিত্তিতে, দৈর্ঘ্যের ভিত্তিতে মেন ধরা হয় আমাদের
ইয়ে করে। বা যখন বলবে বিশুদ্ধতার ভিত্তিতে বা পবিত্র, বিশুদ্ধতা না, বলবে পবিত্রতা। এদিকে শোনো, বিশুদ্ধতা বলবে না, বলবে পবিত্রতা। বিশুদ্ধ আর পবিত্রতা দুটো আলাদা জিনিস, বুঝলে? পবিত্রতার দিক থেকে কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, সেটা হচ্ছে কাবেরী। সব করানো আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো তো, বলো, কিষাণু, কিষাণু বলো, ডিবিসি পরিকল্পনা কত সালে করা হয়েছিল? দাঁড়াও বলছি। পারবে না কিষাণু? এই 48 মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 48 তো, 1948। হ্যাঁ 1948 সালে। এই কিষাণু কোথায়, কিষাণু পড়ো ভালো করে, উৎপল, ঠিক আছে পড়ো। আর এরা তোমরা রামকৃষ্ণ গোস্বামী ভালো করে সবাই পড়বে। হ্যাঁ কে না কোনো পড়ে না, ঘুমিয়ে কি করবে? পড়তে হবে একদম। পড়াই তো উচিত। আচ্ছা বলো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? প্রশান্ত বেশি যাচ্ছে। হ্যাঁ প্রশান্ত তোমার পেছনে খুব লাগে, ওকে দেখিয়ে দেবে, ঠিক আছে? প্রশান্ত বেশি যাচ্ছে। প্রশান্ত একটু ভালো পারে বলে তোমাকে একটু হ্যাকেল করে। আচ্ছা বলো। প্রশান্ত কালকে সায়েন্সের কোশ্চেন গুলো যেভাবে অ্যান্সার দিচ্ছিল, মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। আচ্ছা ওই থাকলে, প্রতিযোগী থাকলে তো খুব ভালো। আর তোমরা দুজন তো দেখছি পরে পরে পড়াশোনা বন্ধ করে দিচ্ছ, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবার পড়তে হবে। হ্যাঁ সেই বলছি, এমএ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই ক্লাসে গল্প করলে হবে না, পিকনিক পরে হবে। চাকরি পাওয়ার পর পিকনিক করবে ভালো করে, ক্লাসে না। আচ্ছা বলো, ভারতের সর্বোচ্চ মালভূমি কি? রামকৃষ্ণ বলো। আচ্ছা তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। এই বলো তো, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কি? পামির মালভূমি। আচ্ছা বলো তো, পৃথিবীর বৃহত্তম সর্বোচ্চ মালভূমি কি? প্রশান্ত বলো। তিব্বত। হ্যাঁ তিব্বত না, তিব্বত, বুঝলে? তিব্বত উচ্চারণ হবে তিব্বত। আচ্ছা ঠিক আছে। মালভূমি থেকে বেশ কিছু question আছে। ঠিক আছে। আচ্ছা তাহলে একটু আজকে ওই অনেক বিষয় প্রচুর, অনেকটাই হয়ে গেছে, সেই জন্য আমি আজকে পেছনের বিষয়গুলো একটু আলোচনা করলাম আজকে। আর একটু হোক, হ্যাঁ বলো। আর একটু আলোচনা হোক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ধরছি, মানে পরের দিন তোমাদের পড়া না থাকলে ভালো হয়, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এটা বলা হয়নি যে প্রথম পরমাণু টেস্টটা কোথায় করা হয়েছে, এটা বলো তো। রাজস্থানে। রাজস্থানের পোখরানে। এর কাহিনীটা জানো তো? হ্যাঁ বলো বলো বলো, ভুলে গেছো? পাকিস্তানের সাথে করা হয়েছিল, মাটির ভিতরে প্রথম পরীক্ষা করা হয়েছিল। সেগুলো তো মেন ছিল, শত্রু ছিল হচ্ছে আমেরিকা। আমেরিকা চীন, এই দুটো দেশ হচ্ছে সবচেয়ে খতরনাক দেশ। এর দুজনকে বিশ্বাস করতে নেই। রাশিয়া এক কথার লোক, বা পাকিস্তান, ওরা শত্রু দেশ ঠিক আছে, কিন্তু ওদের মাথা মোটা, বুঝলে? ওদের ট্যাগেল করতে বেশি সময় যায় না, কিন্তু দেখতে হবে যে তারা কোন নীতিতে বেশি মানে দক্ষ। সেটা হচ্ছে আমেরিকা আর চীন। এরা জীবনে মানে যেমন ভারত বললো, ভারত তো মানে উদার মনোভাবাপন্ন, সেই প্রাচীন কাল থেকে। হ্যাঁ কারোর কোনোদিন ক্ষতি, মানে যে হঠাৎ করে নিজের স্বার্থ ছাড়া কারোর ক্ষতি করবে এরকম মানসিকতা ভারতের মানে আজ পর্যন্ত আসেনি। এবং ভারতের এত বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও কাউকে মানে প্রথমে অ্যাটাক করে জমি দখল করার চিন্তা ভাবনা ভারতের কোনোদিনই ছিল না। কিন্তু এই আমেরিকা, চীন বা রাশিয়াও এতটা খারাপ মনোভাব সম্পন্ন নয়। ওর স্বার্থে আঘাত না করলেও কাউকে করে না, বা এক কথার লোক। কিন্তু আমেরিকা আর চীন বলে এক আর করে এক। ওরা ওদের স্বার্থ ছাড়া এক পায়ে চলবে না। আমেরিকা হচ্ছে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করবে, হ্যাঁ। আর চীন হচ্ছে চোরা এতে তোমার দক্ষ, চোরা হামলায় দক্ষ। ছোট ছোট হামলা করে তোমার বা কূটনীতি চালিয়ে আমেরিকা চীন এরা অন্যান্য দেশকে মানে নিচে নামিয়ে দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখবে, এই হচ্ছে এদের পরিকল্পনা। আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, বুঝলে? পরমাণু টেস্টের বা পরমাণু এর উপর, যে
জলে স্থলে আর হচ্ছে আকাশে কোনো টেস্ট করা যাবে না। তা তখন ওই ইন্দিরা গান্ধী চালাকি করে করলো যে তাহলে জলের স্থলেও করবো না, আকাশেও করবো না, মাটির নিচে করবো, এবং আমেরিকাকে যথারীতি মানে এতে ফেলে দিয়ে ধন্দে ফেলে দিয়েই মানে জানতেই দেয়নি যে ভারতে এইসব জায়গায় যথারীতি ছলচাতুরিতে তাহলে বর্ণ টেস্টটা করা হয়েছিল। সেটা বেশ বড় চ্যালেঞ্জ ছিল বর্ণ টেস্ট করাটা, কারণ আমেরিকার মতো একটা দেশ যদি নিষেধাজ্ঞা জারি করে, হ্যাঁ, তখন ভারতের অর্থনীতিতে খুব প্রভাব পড়বে না, মানে যদি বিভিন্ন আমদানি রপ্তানিতে যে কোনো জিনিসের উপর যদি নিষেধাজ্ঞা জারি করে, তার জন্য ভারতকে যথেষ্ট এর মধ্যে পড়তে হয়েছে, চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, আচ্ছা, এটা হলো। আর কি? হ্যাঁ, কি বলছো বুঝতে পারছি না। না, ওটা ওই এটা জায়গাটা মনে ছিল না ওই জায়গাটা। আচ্ছা, আমার কি টপিকগুলো আর একটা টপিক দেখি। হ্যাঁ, বলো, ভারতের সাক্ষরতার হার কত বলো তো? ভারতের সাক্ষরতার হার বলো, পুষ্পেন্দু বলো, পুষ্পেন্দু বলো, ভারতের সাক্ষরতার হার, ভারতের সাক্ষরতার হার কত? বলো, ভারতের সাক্ষরতার হার, আচ্ছা বলো, 74 পয়েন্ট সামথিং, মনে হয় 74টা যেন অবশ্যই মনে থাকে, বাকিটা এবার অপশন দেখে তুমি মেনে নেবে, কিন্তু 74টা মনে রাখবে। এর থেকে ভারতের 74 আর ওয়েস্ট বেঙ্গলের 77। 77। আচ্ছা, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন বলো? রামকৃষ্ণ বলো, রামকৃষ্ণ বলো। বিহারে। হার সর্বনিম্ন। আচ্ছা, বলো, যাকে বলছি সে শুধু বলবে, বাকিরা সবাই চুপ করে থাকবে, সবার এটা কে কি অবস্থা আছে একটু দেখতে হবে। বলো, কিষানু বলো, কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? পূর্ব মেদিনীপুর। রাজ্য বলেছি, রাজ্য বলেছি। কেরালা। কেরালা। কেরালাতে সাক্ষরতার হার সর্বাধিক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো তো, বলো তো, তারানি বলো, কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? দাঁড়াও, কোন রাজ্যের? অরুণাচল প্রদেশ। যাকে বলছি সে বলবে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তাহলে কত বলো তো, তাহলে উৎপল জনঘনত্ব কত অরুণাচল প্রদেশের? বলো, 17 জন। 17 জন প্রতি বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার বলো, হ্যাঁ, ও আচ্ছা, এসো এসো, বসো। কোথা থেকে আসছো? হ্যাঁ, ওইখানে আসছো, ওখান থেকে আসছো এখন? আচ্ছা আচ্ছা, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে না এই যে ফার্স্ট ইয়ার? ঠিক আছে, বসো, আর আজকে থেকেই তাহলে শুরু করো। অনেক কিছু জিনিস হয়ে গেছে, কিন্তু সেগুলো সবকিছু ক্লাস আছে, ঠিক আছে, এবং আবার তো রিভাইজ করবো, কিন্তু সেগুলোর সময় অনেক স্যার আছে, সবাই পড়াবেন। এবার অনেক ক্লাস আছে, সব ক্লাস রেকর্ড করা আছে, বুঝলে? যেগুলো তুমি নতুন এসছো, যেগুলো হয়নি আর কি, তুমি যতটা বেশি সময় দিয়ে ওই ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করবে। সব অনলাইন ক্লাস রেকর্ড করা আছে, হ্যাঁ। আর তার সঙ্গে এবার স্যারেরা তো আবার নতুন করে সব কিছু করাবে। এবারে আপাতত যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে করো, এরপর ক্লাসগুলো করবে আর সঙ্গে এদিকে এগিয়ে যাবে। মোটামুটি তোমাকে বেশি সময় দিতে হবে, কারণ একটু এগিয়ে গেলে যতটা এগিয়ে যাবে ততটা তোমারই ভালো হবে, হ্যাঁ। এই মাঝখান থেকে এবারে যতটা যেখান থেকে চলছে এখান থেকে চাপ করবে, পেছন দিক থেকে রিভাইজ করে যাবে, হ্যাঁ। আর আমরাও তো
রিভাইজ করবো স্যার ক্লাস রুমে বেশি করে কথা বলছি, শোনা যাচ্ছে না আপনার কথা। আরে তোমরা কথা কম বলো, এত কথা বলছো কেন? বসো চুপচাপ। বাদ পরে হবে না, গল্প হবে, বেশি কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা। এই হয়ে গেছিল, রিভাইজ করছি বেশ কিছু বিষয়, আজকে অল্প কিছু পড়াবো, যা হবে সব নতুন করে আবার কথা বলছি। দাঁড় করিয়ে দেবো স্যার এবার। প্রশান্ত আর বৈশাখীর গলা বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দাঁড় করিয়ে দেবো দুজন তিনজনকে এবার। আচ্ছা চুপ করে, হ্যাঁ বলো। আচ্ছা এবারে কোথায় কোশ্চেন করছিলাম যেন? হ্যাঁ, জনঘনত্ব নিয়ে হচ্ছে, তাই তো? আচ্ছা বলো, এবার বলো তো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? এখন লাদাখ। লাদাখ। আচ্ছা এবার বলো তো এ বলো, তুমি বলো, গল্প করছিলে খুব। এর হ্যাঁ, হায়দ্রাবাদের রাজধানীর নাম কি? তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এর পরেই আরেকটা কোশ্চেন করবো বলছিলাম, যে ইন্টারভিউতে বলছিলাম আমি, সেই জন্য ওকে ঘুরানোর জন্য যে দার্জিলিং এর মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টারভিউতে এই কোশ্চেন গুলো হয়, বুঝলে? তোমাকে হঠাৎ করে বলবে দার্জিলিং এর মুখ্যমন্ত্রীর নাম কি, ঠিক আছে? এবারে আমাদের একটা দাদাকে জিজ্ঞাসা করেছিল, তা গুলিয়ে ফেলেছিল, মানে হঠাৎ করে তুমি যখন ওই সিচুয়েশনে জিজ্ঞাসা করবে, ওই জন্য আমি হঠাৎ করে ওকে জিজ্ঞাসা করলাম যে হায়দ্রাবাদের রাজধানীর নাম কি, ভুল হচ্ছে। আচ্ছা এবার বলো, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? এ বলো, রামকৃষ্ণ বলো। অমরাবতী। অমরাবতী। বুঝলে, আগে কি ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানী? হায়দ্রাবাদ। আচ্ছা তেলেঙ্গানা কত সালে গঠিত হয়েছে বলো, তুমি বলো। গল্প হচ্ছিল 13, ওই গল্প করতে করতে 13 বলছো 2014। হ্যাঁ হ্যাঁ, তো ওই গল্প করছো বলেই তো ওইটা হচ্ছে, ও যা বলছে তাই শুনছো। ভরসা করেছে 2014 সালে তাহলে তেলেঙ্গানা হচ্ছে গঠিত হয়েছিল। আচ্ছা ভারতে তাহলে বর্তমানে কটা রাজ্য আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল, এ বলবে? 8টা। এলো। গান করে বলছে নামটা শেখা, ঠিক আছে? ছোটবেলা নামটা শেখানো তো এই গান করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার কি বললাম, এবার বলো তো ভারতের দক্ষিণতম রাজ্য কোনটা, এ বলবে? কি বলে, উৎপল বলবে। তামিলনাড়ু। আচ্ছা হ্যাঁ, ও পেরে যাবে জানি তো। এবার বলো মালাবার উপকূল কোন রাজ্যের? আমি যাকে বলবো সে বলবে, সবাই বলবে না। প্রশান্ত বলো। মালাবার উপকূল, এ বলো কি বলে? তোতারানি বলো। মালাবার কেরালা। কেরালার মালাবার উপকূল। যে পারবে না বলবে সে আমার এটা জানা নেই, তাড়াতাড়ি অ্যান্সার দেবে, বুঝলে? না পারলে বলবে সে জানা নেই। আচ্ছা কেরলের মালাবার উপকূল। আচ্ছা আচ্ছা বলো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, রামকৃষ্ণ বলো, বাকি কেউ বলবে না। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত স্যার মৌসিনরাম। মেঘালয়। মৌসিনরাম চেরাপুঞ্জি, বুঝলে? বা চেরাপুঞ্জি মৌসিনরাম, চেরাপুঞ্জিতে সবচেয়ে আরো বেশি, মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম। আচ্ছা কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় বলো তো? করমণ্ডল উপকূল। এবারে এ বলো, পুষ্পেন্দু বলো, করমণ্ডল উপকূল কোন রাজ্যে, কোথায় দেখা যায়? তামিলনাড়ু। তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। তুমি মাথায় হাত দিলে কেন, জানতে না? আচ্ছা ঠিক আছে, তামিলনাড়ু করমণ্ডল।
তোমাদের গত এতেই একটা কোশ্চেন এসেছিল, আমি ভুলে যাচ্ছি। তোমাদের এই পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল, যাই হোক, ঠিক আছে। এবার বলো, হ্যাঁ, কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? গুজরাট। গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। হুম, আচ্ছা, বলো তো, ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত? জায়গাটা কোথায়? হ্যাঁ, বলো উৎপল, বলো। ছোট না? পুরুলিয়া, ধানবাদ, ঝাড়খণ্ড। আমি অঞ্চলটার নাম জিজ্ঞাসা করেছি, অঞ্চলটা হচ্ছে ঝরিয়া। ধানবাদ, ঝাড়িয়া। হ্যাঁ, ধানবাদ, ধানবাদ, ঝাড়খণ্ড। ঝরিয়া, পারফেক্ট। জায়গাটা হচ্ছে ওই উত্তলা অঞ্চলটা হচ্ছে ঝরিয়া, বুঝলে? আচ্ছা, পশ্চিমবঙ্গে এ বলো তো, তোমার কোনো ধারণা আছে কি পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার কোথায় অবস্থিত? জানো? জানো না? কে পারবে? পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে একটা তৈল শোধনাগার জানো, সবাই জানো, এবং এটা আমি লিখেওছি। গুরুত্বপূর্ণ জায়গা ভারতে, পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সিটি, এটা হচ্ছে তোমাদের পাশের জেলা আছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া। হলদিয়া তৈল শোধনাগার সবাই জানো যে হলদিয়াতে একটা তৈল শোধনাগার আছে, ঠিক আছে, কিন্তু কেউ বলতে পারবে না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। ঠিক আছে, কি আওয়াজ হচ্ছে? কারো না? আচ্ছা, কার ওই থেকে সাউন্ড আসছে একটু এ করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই কোশ্চেনটা ওই এর সঙ্গে ধরা হয়নি। ওজোন গ্যাসের বিনাশে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সিএফসি। তাহলে সিএফসি, বুঝলে? আচ্ছা, স্যার হ্যাঁ, বলো। স্যার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি? পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, তাই তো? আচ্ছা, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, এটা মানে ওরকম ভাবে এ করা হয় না, তবু আমি তোমাকে বলছি, মানে ওরকম ভাবে ধরা এ হয়নি, তবুও ডুয়ার্স। ওই বক্সা ডুয়ার্স, বুঝলে? বক্সা ডুয়ার্স, বক্সা ডুয়ার্স, আমি এ করে ফেলেছিলাম। সবচেয়ে মানে বৃষ্টিপাত বেশি হয় বক্সা ডুয়ার্সে। এটা মনে হয় তোমাদের লেখায়নি, না লিখেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, লিখেছিলাম মনে হচ্ছে বক্সা ডুয়ার্স। হ্যাঁ, সর্বাধিক বৃষ্টিপাত লিখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, বক্সা ডুয়ার্স। হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর, ঠিক আছে, বোঝা গেছে? বক্সা ডুয়ার্স মানে ওই যে তরাই ডুয়ার্স অঞ্চল না, ওখানে ওই বক্সা ডুয়ার্স বলে একটা জায়গা আছে, ওই বক্সা ডুয়ার্স। এ তোদারানি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বক্সা ডুয়ার্স। হ্যাঁ, বক্সা ডুয়ার্স। আর শুষ্কতম অঞ্চল হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর, বুঝলে? বক্সা ডুয়ার্স ওটা মানে জলপাইগুড়ি তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলো। জলপাইগুড়িতে জানো? বক্সা ডুয়ার্স না আলিপুরদুয়ারে? কি জোরে শোনা যাচ্ছে না, সাউন্ডটা একটু। আলিপুরদুয়ার, ওইটা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে বক্সা ডুয়ার্স তো নাকি? ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি এটা না শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আর কি বলছিলে? স্যার বীরভূম জেলার কি বললেন? ময়ূরেশ্বর, 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 মহন্তস্বর সৌর একা তালবসই বড়, হয়েছে? আচ্ছা, বলো তো, তুমি ইতিহাস থেকে বলছিলে, বলো। অশোক, এই অশোকের দাদুর নাম কি? বাবর বাবর। অশোকের দাদু বলেছি, অশোকের ও দাদু। অশোক, অশোক। হ্যাঁ,
অশোকের দাদু কে বলো, কে বলবে? অনলাইনে কারা আছো, কে বলবে? আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হবে, তার ছেলে বিন্দুসার, তার ছেলে চন্দ্রগুপ্ত মৌর্য, সে অশোকের দাদু। আচ্ছা ঠিক আছে, আমি সেইটা দেখলাম যে তোমাদের এটা মনে আছে কিনা সিরিয়ালটা, যে তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক। অশোকের শেষ ও এ যুদ্ধ কোনটা? কলিঙ্গ যুদ্ধ। অশোক কতজন ভাইকে হত্যা করেছিল? 99। অশোককে নিয়ে 100, মানে 99 জনকে মেরেছিল, বুঝলে? মানে ওটা একদম যে বাস্তব ঘটনা তাই নয়, ওটা মানে কল্পনা প্রসূত, এবং ওর হ্যাঁ ইতিহাসে এবং ভূগোলে অনেক কল্পনা প্রসূত করতে হয়, কারণ পাওয়া যায় না, এবং এটা নিয়ে বন্ধ আছে। যাই হোক, আচ্ছা আবার কথা বলে। হ্যাঁ, অন্ধকারকূপ হত্যা পরে হবে। অন্ধকূপ হত্যা কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে। বলো বলো। আলীনগর, কলকাতা ছিল বর্তমান। আলীনগর। আর আর হয়েছিল আরেকটা হত্যা, কোথায় হয়েছিল বলো তো? বড় হত্যা, সেখানেও ঝাঁপ দিয়ে, সেখানে ঝাঁপ দিয়েছিল কোথায়? একই নাম হলে আমি জিজ্ঞাসা করি, আমি বলছি একই রকম প্রায় হত্যা, মানে লোক ওই না, জালিয়ানওয়ালাবাগ। গুলি চালানো, পুলিশের নির্বিচারে গুলি চালানোর জন্য সব ওই এতে ঝাঁপ দিয়েছিল, এবং ওই যে দাগগুলো, ক্যাপ্টেন ডায়ারের। হ্যাঁ ওই দাগগুলো এখনো আছে, বুঝলে? ওই যে গুলি চালিয়েছিল, দেওয়াল যে হয়ে গেছিল, ওই গুলির দাগগুলো এখন একদম পরিষ্কার আছে, এতটা এতটা করে সব গর্ত হয়ে আছে। কত বড়, ওই যে এই গাদা বন্দুক দেখো না পুলিশের, ওই গাদা বন্দুকের রেঞ্জ, সব ক্ষমতা খুব বেশি, ও যেখানে ওর রেঞ্জ খুব বেশি, বুঝলে? আমার কাছে আমি এই দাগগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো অনলাইনে যদি পারো। আমি সেই কলেজ লাইফে গিয়েছিলাম, এটা রিসেন্ট একজন গেছে, দেখতে পাচ্ছ কি দেখো সবাই অনলাইনে যারা আছে, এইরকম বড় বড় দাগ আছে এখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়, যে দেওয়ালে গুলিগুলো লেগেছিল। হ্যাঁ, সংরক্ষণ করে রাখা আছে তো, বুঝলে? ওই জায়গাগুলো। ক্যামেরা সাইড করে দেবো, সেই সাদা হয়ে গেছে, সাদা গেছে। হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা সাইড করে দেবো, সেই পুরো সাদা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সাদা হয়ে গেছে না? তোমাদের একটু অসুবিধা হবে, এরা দেখতে পাচ্ছে। হ্যাঁ দেখে নেবে, এই ঠিক বলেছে। প্রশান্ত উৎপল কিছু বললেই তোমার উপর দেখতে পেয়েছো গুলির হ্যাঁ দাগ, স্যার, তখন তখন আক্রমণ করতে দেখতে পাচ্ছি এখন। গুলির দাগগুলো এখনো এরকম আছে, বুঝলে? আচ্ছা যাই হোক, কি বললাম, তাহলে ওটা কোথায় অবস্থিত? জালিয়ানওয়ালাবাগ কোন রাজ্যে, কোন শহরে? পাঞ্জাবে। পাঞ্জাব, অমৃতসর। পাঞ্জাবের অমৃতসর। অমৃতসরের একটা গুরুত্বপূর্ণ স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির। তাহলে এটা কিসের জন্য বিখ্যাত? সোনা দিয়ে মোড়া। কোন ধর্মীয় স্থান? শিখ ধর্ম। শিখদের ধর্মগুরু কে? গুরু গোবিন্দ, দশম গুরু গুরু গোবিন্দ সিং। হ্যাঁ হ্যাঁ বলো। দশম গুরু গুরু গোবিন্দ সিং। দশম গুরু বলিনি, আমি বলছি ওদের মানে প্রতিষ্ঠাতা কে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তাহলে গুরু নানক। ঠিক আছে, তা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল? সম্ভবত 1669, বুঝলে? গুরু নানক, হ্যাঁ 69। আচ্ছা 69 খ্রিস্টাব্দে, তাহলে আমাদের পাঞ্জাবে, তাহলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তাহলে এর প্রতিষ্ঠাতা কে স্বর্ণ মন্দিরে? রাম রাম। গুরু রামদাস, বুঝলে? তাহলে রামদাস করেছিল। আচ্ছা, কে জমিদান, কার কাছে আবেদন করেছিল জমিদানের জন্য? দ্বিতীয় আকবর। হ্যাঁ হ্যাঁ। রঞ্জিত সিং। না না, রঞ্জিত সিং কে কোথায় পাচ্ছ? দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর। আকবরের কাছে, আকবর তাহলে রামদাসকে জমিদান করেছিল ওই করার জন্য। আকবরের না, আকবর তখন তো আমাদের মানে ভারতের সম্রাট, বুঝলে? এবং ওই এলাকা দিল্লির কাছাকাছি, তো অবশ্যই মানে আকবর ওই ধর্মীয় স্থান করার জন্য জায়গা দিয়েছিল। আচ্ছা বলো তো,
নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? কুমারগুপ্ত। নালন্দাটা হচ্ছে কুমারগুপ্ত, বুঝলে? এই জন্য মাথায় রাখো। আচ্ছা, ঠিক আছে, পড়ো, এগুলো ভালো করে পড়ো, সবকিছুই করতে হবে। ইতিহাসে অবশ্যই টেক্সট বইটা পড়বে, মানে ওই যে জীবন মুখোপাধ্যায়ের যে টেক্সট বই না পাওয়া যায়, অবশ্যই একবার, হ্যাঁ বলো, না পড়লে না গুলিয়ে যাবে সব। ইতিহাস একবার না বইটা ভালো করে পড়লে সব গুলিয়ে যাবে, এবং কম্পিটিটিভ পরীক্ষায় থাকবে। কম্পিটিটিভ পরীক্ষায় ইতিহাস একটা খুব বড় জায়গা দখল করে। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, হলেও এখনো কম্পিটিটিভ পরীক্ষায় ইতিহাস বড় জায়গা দখল করে আছে। বিশেষ করে বিসিএস এ তো 50, মানে পিডিতেই 50 সবচেয়ে বেশি। হ্যাঁ, পিডিতে সবচেয়ে বেশি থাকে 50, বাকি সবগুলো 25-25 করে, কিন্তু এটা থাকে 50 ইতিহাস। আচ্ছা, তোমার কি টার্গেট কি এখন? পুলিশের করে মানে জন্য থাকবে, তাই তো? ভালো করে শুরু করো। আজকে তো মাঝখানে হচ্ছে, ওই জন্য একটু তোমার লাগছে, কিন্তু আবার শুরু করা হবে, এবং পরের দিন আবার নতুন টপিক ধরা হবে, সেটা নতুন করে তোমার করা হবে। আজকে রিভাইজ করে নেওয়া হচ্ছে। নতুন স্যার আসবে, উনি হয়তো নতুন টপিক পড়াবে, আমি আবার পরের দিন নতুন টপিক পড়াবো, অসুবিধা হবে না। ওই প্রথম এসে একটু হবে, মানিয়ে নিতে হবে, বুঝলে? অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং পূর্বের ক্লাসগুলো করবে। আচ্ছা, বলো তো এর কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। 1526। কোথায় হয়েছিল? পানিপথে, হরিয়ানা। আচ্ছা, পলাশী কোথায়, কত সালে হয়েছিল? 1757। আচ্ছা, কোথায় হয়েছিল? এখন কোন রাজ্যে পলাশী? মুর্শিদাবাদ। নদিয়া আগে ছিল, তখন ছিল মুর্শিদাবাদ, বুঝলে? মুর্শিদাবাদের অদূরে পলাশীর প্রান্তরে বইতে এভাবে পড়া হচ্ছে, কিন্তু এখন সেটা নদিয়া জেলায় পড়ে পলাশী, বুঝলে? আচ্ছা, করছি যখন আজকে সবকিছু একটু রিভাইজ করে দিই, নাকি? তোমাদের ভান্ডারে কি আছে একটু দেখি। হ্যাঁ, সায়েন্স ধরবো না কেন? সায়েন্সই ধরবো, এই জন্যই বললাম সবকিছু ধরবো। হাড় থেকে ধরো স্যার, হাড় থেকে প্রশান্ত সুবিধা হয়। কোন থেকে? ও আচ্ছা, হাড় থেকে। আরে আর কি স্যার, মাথা থেকে পা পর্যন্ত সব হাড়ের নাম জানে ও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, দেখে নিচ্ছি। ঠিক আছে, বলো। সালোক সংশ্লেষীয় রঞ্জক কি বলো? ক্লোরোফিল। আচ্ছা, সালোক সংশ্লেষ বিক্রিয়াটা মনে আছে? সালোক সংশ্লেষ বিক্রিয়ার ফর্মুলাটা? ওটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। না, সালোক সংশ্লেষের ফর্মুলাটা মনে রাখবে অবশ্যই, যে 6CO2 6H12H2 6 অণু কার্বন ডাই অক্সাইড, জল জল আর সূর্যালোক সমান সমান। হ্যাঁ, বলো বলো। সূর্যের আলো আর 6 অণু আর 1 অণু গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন হয়। ফর্মুলাটা এরকম বলতে হবে। এখনো গ্লুকোজ নয়, গ্লুকোজ তো উৎপন্ন হচ্ছে, মানে বিক্রিয়ার পরে C6H12O6 হচ্ছে, বুঝলে? মানে এরকম বলতে হবে, 6CO2 + 12H2O সমান, এবারে এতে আসবে সূর্যালোক, মানে সূর্যের আলো পড়বে তার সঙ্গে, পড়ার পর এবার যেটা উৎপন্ন হবে, গ্লুকোজ উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, আর জল, বুঝলে? 6 অণু জল, 6 অণু অক্সিজেন, আর থাকবে 1 অণু গ্লুকোজ। এগুলো মনে রাখবে। আমার ওই 12 অণু জল প্রথমে নাকি আমার ওইটা একটু ভুল হচ্ছে, যাই হোক, সম্ভবত প্রথমে 12 অণু জলই থাকবে। 12 অণু জলে, 12 অণু জলে। হ্যাঁ, 12 অণু, তাহলে ওইটাই। ওই ফর্মুলাটা পুরো মুখস্থ রাখবে, তোমার ওইখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে? আর ওই কত অণু কি ব্যাপারগুলো, ওইগুলো মানে অসুবিধা হয় না। আচ্ছা, সবচেয়ে কার্যকরী কোন বর্ণের রঞ্জক বলো তো? লাল বর্ণের রঞ্জক সবচেয়ে কার্যকরী।
বলো বলো কি বলে রামকৃষ্ণ বলো কোষের শক্তিঘর কাকে বলা হয়? একজনকে বলো। মাইটোকন্ড্রিয়া। একজনকে বলবো যেটা জানে সবাই সবাই চিৎকার করবে আর নইলে সবাই চুপ করে থাকবে। যাকে বলবো সেই বলবে, ঠিক আছে? আচ্ছা বলো বিষাণু বলো আত্মঘাতী থলি কাকে বলা হয়? দাঁড়াও। লাইসোজোম। লাইসোজোম। আচ্ছা লাইসোজোম। আচ্ছা বলো তো উৎপল বলো তো প্রোটিন উৎপাদন করে কে? রাইবোজোম। হ্যাঁ হ্যাঁ রাইবোজোম। রাইবোজোম। প্রোটিন উৎপাদন করে রাইবোজোম। আচ্ছা ঠিক আছে। এবারে কিসে যাওয়া যাবে বলো তো? না না বিজ্ঞানে আরেকটা জিনিস বলি। আচ্ছা বলো আমাদের বলো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা? কি কি? আচ্ছা আচ্ছা এবারে বলো ফুসফুসীয় ধমনী বলো তুমি বলো ফুসফুসীয় ধমনী কোন রক্ত পরিবহন করে? কোন দাঁড়াও আমি যাকে জিজ্ঞাসা করছি ধৈর্য ধরো তোমার কাছে যাও। বলো ফুসফুসীয় ধমনী কি ধরনের রক্ত পরিবহন? অশুদ্ধ অশুদ্ধ রক্ত। ফুসফুসীয় ধমনী অশুদ্ধ। শুদ্ধ রক্ত। হ্যাঁ বিশুদ্ধ শুদ্ধ। আচ্ছা তাহলে ধমনী কি রক্ত পরিবহন করে? বিশুদ্ধ রক্ত। শুদ্ধ শুদ্ধ। শুদ্ধ রক্ত। আচ্ছা এবারে বলো তো এই যে ধমনী আর শিরা কোথা থেকে রক্ত নিয়ে কোথায় পৌঁছে দেয় এই বিষয়টা একজন বলো কিভাবে প্রক্রিয়াটা চলে? হ্যাঁ হ্যাঁ এমনি পুরো ডিটেইলসে ঢুকতে হবে না, বলো। হ্যাঁ বলছি। ধমনী নিয়ে যায়। স্যার বলছি বলো বলো। স্যার ধমনী সারা শরীরে ছড়িয়ে যায়, আবার শিরা সারা শরীর থেকে গুড়িয়ে নিয়ে এসে আবার তোমার হৃৎপিণ্ডে নিয়ে চলে আসে। আর ওই যে ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্তটা নিয়ে ফুসফুসে যায়। আর ফুসফুসীয় শিরা হচ্ছে শুদ্ধ রক্তটাকে নিয়ে ফের হৃৎপিণ্ডে ফিরে আসে। ফুসফুসে নীলায়ন। নিয়ে যায় দূষিত রক্ত, ফুসফুসে শোধন করে। দূষিত রক্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি দূষিত রক্ত নিয়ে যায় আর বিশুদ্ধ রক্ত ফিরিয়ে আনে শিরা হৃৎপিণ্ডে। পালমোনারি আর্টারি ওটা বিশুদ্ধ রক্ত মানে শিরাটা। পরে এগুলো আসছি মেন জিনিসটা বুঝে নাও যে আমাদের সারা দেহের যে দূষিত রক্তটা হৃৎপিণ্ডে আসছে, আসার পর ওটা ওই যে দূষিত রক্তটা শুদ্ধ হতে কোথায় যায় এই জিনিসটা সবাই জানবে। সব কিছু শিরা ধমনী টমনী সব জানে কিন্তু মেন কোথায় কি হয় ওইটা জানতে হবে আগে, যে সারা দেহের দূষিত রক্তটা হৃৎপিণ্ডে আসার পর ওটা শুদ্ধ করতে যায় কোথায়? তাহলে শুদ্ধ কে করে? ওটা ফুসফুসেতে। লাংস করে ওই ফুসফুস এই যে অক্সিজেনটা নিচ্ছে ওই রক্তে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে? এই অক্সিজেন তাহলে নিয়ে ওইখানে তাহলে ফুসফুস যখন যাচ্ছে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুস নিয়ে নিচ্ছে, নিয়ে বাইরে বের করে দিচ্ছে, আর বাইরে থেকে যে অক্সিজেনটা নিচ্ছে সেটা ওই রক্তের সঙ্গে সোজা হিসেবে বুঝবে যে মিশ্রিত করে দিচ্ছে, দিয়ে ওটা আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে পাঠিয়ে দিলে আবার সেই রক্ত ধমনীর সাহায্যে বিশুদ্ধ রক্তটা ধমনীর সাহায্যে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই মেন বিষয়টা মাথায় রাখবে, এই বিষয়টা মাথায় রাখলে বাকি তোমার শিরা ধমনী সব মনে কোথায় কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার ফুসফুস হচ্ছে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে তো বাম ওলিন্দে ঢোকাচ্ছে, তাই তো? এবারে দেখবে, এবারে আমি একটু অন্য এতে যাচ্ছি। হ্যাঁ ওটা আবার পরে কি কোথায় একটা ভাবছিলাম গো। হ্যাঁ বলো এর চিংড়ির রেচনাঙ্গের নাম কি? বলো বলো। নেপথিলিয়া। সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি তো। সবুজ গ্রন্থি। চিংড়ির
এর ঠিক আছে স্যার স্যার একটু অঙ্ক হোক। অঙ্ক করবে আচ্ছা বলো বলো 3/, বলো দাঁড়াও যার বলছি প্রশান্ত বলো 3/5 সমান কত? না কত হবে বলো 3/5 কে ভাগ করে কত হবে? স্যার 0.6। তাহলে 0.6 ঠিক আছে সঙ্গে সঙ্গে দেখবে যে 3/5 মানে 3 টা উপরে মানে শূন্য আসছেই এবার শূন্য এলে এবার 5 দিয়ে তাকে ভাগ করে দাও 6 মানে শূন্যটা কেন গেল পয়েন্টের জন্য এলো তাহলে 6 বোঝা গেছে অঙ্ক কিন্তু মুখে মুখে করতে হবে কিছু সবকিছু না পারলেও বেশ কিছু যেন মুখে মুখে করতে পারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো সাতের কিউব বলো স্যার 7 এর কিউব 3 4 3 3 4 3। আচ্ছা বলো তো বলো 17 স্কয়ার বলো পুষ্পেন্দু 17 স্কয়ার বলো এগুলো জানতে হবে 2 আর 9 মুখস্থ পারতো 289। 289 আচ্ছা এবার বলো না বড় বড় করে ধন্দে ফেলবো কেন আচ্ছা বলো তো বলো তোতারানী বলো সরল কোণের মান কত সবাই বলবে না সরল কোণের মান 180 ডিগ্রি 180 ডিগ্রি আচ্ছা বলো তুমি বলো তো তোমার নাম কি হ্যাঁ আকাশ বলো তো সূক্ষ্মকোণের মান কত 90 ডিগ্রি কম 0 ডিগ্রি বেশি। উৎপল জানাও যাকে বলছি তুমি এগুলো জানা নেই তাই তো ঠিক আছে আচ্ছা বলো 0 বেশি আচ্ছা ঠিক আছে তোমাদের করার মতো কি আছে তোমাদের ভাবনার মতো এখানে কিছু নেই আচ্ছা ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোণ করে নাও যে সূক্ষ্মকোণ কত 90 ডিগ্রির কম হ্যাঁ আর সরল কোণ কত স্থূলকোণ কত বলো 90 থেকে বেশি 180 ডিগ্রির কম আচ্ছা আর সরল কোণ 180 ডিগ্রি আর সমকোণ কত সমকোণ 90 ডিগ্রি আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি 180 ডিগ্রি আচ্ছা বলো তো এবারে যাকে বলবো সে বলবে এটা প্রশান্ত বলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা 2 2 আচ্ছা ঠিক আছে এটা না অনেকে পরীক্ষায় এই ধারণাটা ক্লিয়ার না থাকলে 2 কে মৌলিক সংখ্যা হিসেবে ধরতে চায় না মানে না যদি ক্লিয়ার জানা থাকে অনেকে ভাবে 2 তো জোড় সংখ্যা সুতরাং যৌগিক সংখ্যা কিন্তু যৌগিক আর মৌলিক ধারণাটা না থাকলে তখনই সমস্যা আচ্ছা বলো বলো কিষাণু বলো মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলবে মৌলিক সংখ্যা সেই সংখ্যাটা আর এক ছাড়া বিভাজ্য যাবে না। যৌগিক সংখ্যা বাকিগুলো মানে যারা সব ভাগ যাবে। তাহলে সেই সংখ্যা আর এক এটা ছাড়া আর কিছু দিয়ে বিভাজ্য এবারে বলো তো পরস্পর মৌলিক কাকে বলবে স্যার এক কে যখন এক মৌলিক না যৌগিক না যখন দুটি সংখ্যার পরস্পর যখন দুটি সংখ্যার গসাগু এক হবে অন্য কোনো সংখ্যা হবে না তখন সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা হবে। যখন ওই দুটি সংখ্যার গসাগু এক হবে এইটাই মূল বিষয় ঠিক আছে পরস্পর মৌলিক বাচ্চাদের পড়ানো দরকার তো অঙ্ক বিশেষ করে অঙ্ক ইংরেজি এই দুটো সাবজেক্ট বাচ্চাদের পড়ালে খুব ভালো জ্ঞান মানে পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো হবে হ্যাঁ বাচ্চাদের পড়ালে খুব ভালো আচ্ছা ঠিক আছে এবার বলো তো
300-র মধ্যে এ বলবে, তুমি বলো তোমার নামটা কি? মৌসুমী। 300-র মধ্যে 13% মানে কত? 300-র মধ্যে 13% কত? মুখে 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 বলা, প্র্যাকটিস করো। হ্যাঁ, 4 দশমিক সামথিং আসবে। না না, কি বলছো? আমি বলছি 39। 300-র মধ্যে 13%, মানে 100-র মধ্যে যদি 13 হয় আর ও 300-র আচ্ছা 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 আচ্ছা। এইগুলো স্যার আমি ভাবলাম 39। হ্যাঁ 39। হ্যাঁ 39 39। এইগুলো মুখে বলা প্র্যাকটিস করবে, ঠিক আছে? মানে এইগুলো সে ভাবলাম যে 313 শতাংশ কত হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার বলো, আহ, বলো তো, মুখে মুখে বলো তো, 120 ফার্স্ট বলবে, কে পারবে? 120 আর 40-এর মধ্যে গসাগু কত? 40 ই স্যার হবে। 3। 120 হবে গসাগু না লসাগু? গসাগু বলেছে। 40 এ গসাগু 40। স্যার 40 হবে 40 হবে। 40। কত গসাগু কত বলবে? হ্যাঁ, কারণ 40 হবে 40 স্যার 40। থেকে 40 আর 40 কিনে 100। আচ্ছা, আর যদি বলি 40 আর 120-র মধ্যে লসাগু কত হবে? তাহলে 120। 120। আচ্ছা আচ্ছা, যখন দেখবে লসাগু মিলছে না, ভাগ প্রক্রিয়ায় লসাগু, জানো তো, যখন দেখবে অনেক বড় বড় লসাগু দিয়ে দেয়, বুঝলে, বা গোসাগু দিয়ে দেয়, হ্যাঁ, লসাগু যখন দেখবে যে খুব সমস্যা হচ্ছে, ভাগ প্রক্রিয়া করে দেবে, গোসাগু বিশেষ করে মিলে যাবে। গোসাগুটা খুব সমস্যা, অনেক সময় বড় বড় মানে মিলছে না, 1 2 3 4 5 দেখা যাবে 23 দিয়ে বা 17 দিয়ে বা 19 দিয়ে এরকম, তখন ভাগ প্রক্রিয়ায় গোসাগুটা করবে, খুব সহজে মিলে যাবে, মানে পেয়ে যাবে তাদের। আচ্ছা, আরো অনেক শর্ট টিপস আছে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সবাই চেষ্টা করলে সব পারবে, মোটামুটি সবার ধারণা আছে, এবার চেষ্টা করো আরো ভালো করে, অসুবিধা আর মানে সবাই পারবে। আচ্ছা বলো তো তাহলে, ভারতের বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলি? লাস্ট 11। লাস্ট কোনটা? কবে যোগ হয়েছে? 83তম সংবিধান। একদম হয়ে আছে, বুঝলে? যাই হোক, ভালো, সংবিধান ভালো করে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা বলো তো এবার, 34 নম্বর ধারায় কি আছে? স্যার আরেকবার বলুন। 34 নম্বর ধারায় কি আছে? সংবিধানের 34 নম্বর ধারায় না, দণ্ড নিষ্কৃতি আইন আছে, বুঝলে? মানে ওই কোথাও যদি মানে ইয়েতে কোন সরকারি কর্মচারী, যেমন বিশেষ করে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে, এটা যে কোনো অপরাধ, ডিউটি চলাকালীন কোনো অপরাধ করেও ফেলে, ঠিক আছে, যেমন ধরো সামরিক শাসন জারি হলো, সেই সময় নির্বিচার হয়তো দেখা গেলো একটা মানে গন্ডগোল লেগে গেছে, সামলাতে গিয়ে দেখা যাচ্ছে যে গন্ডগোলের সঙ্গে লিপ্ত নেই সেই লোকটাই হয়তো পরিচালনায় মারা গেছে, এটা একরকম অপরাধ, কিন্তু এই অপরাধের শাস্তি তুমি দেবে কাকে? কারণ ওই গন্ডগোলের মধ্যে সামাল দিতে গিয়েই তো গুলিটা চলেছে, নইলে দেওয়া যাচ্ছিল না, সেই জন্য রাস্তায় যাচ্ছিল, একটা নিরপরাধ লোক মারা গেছে, তাহলে ওইটা মানে ওই ডিউটি চলাকালীন অপরাধ করলেও ওইটাকে তাহলে অপরাধ হিসেবে মানা হচ্ছে না, ওইটা হচ্ছে দণ্ড নিষ্কৃতি আইন। হ্যাঁ 34 তো, হ্যাঁ ঠিক আছে, বুঝলে? তোমরা একটু দেখে নেবে, এতে একটু ডিটেলসে পড়বে, সবকিছু ভালো হবে। আচ্ছা, বলো তো আমাদের সিভিল কোড কত নম্বর ধারায় আছে? এগুলো মোটামুটি সবাই রেডি আছে, তাই তো? হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা বলো এবারে, পঞ্চায়েত, পঞ্চায়েত পঞ্চায়েত 40, এগুলো কি বলো তো? 40। না না, আর্টিকেল তো, এগুলো কি অধিকার? বিপিএসপি। রাষ্ট্র নির্দেশ। হ্যাঁ, তাহলে নির্দেশমূলক নীতি, আমি ওটাই জানতে চাই। এটা এর মূল কে ছিল বলো তো?
না না না, ওটা বলছি না, মানে এইটা যুক্ত করা হয়েছিল কার ধারণার সাপেক্ষে, মানে কি গান্ধীজি 3টে প্রিন্সিপাল গান্ধীজি আছে, হ্যাঁ, গান্ধীজি এর গান্ধীয়ান প্রিন্সিপাল আছে। এইটা বলেছিল যে এই জিনিসগুলো না থাকলে সংবিধানের যে সমাজ কল্যাণমূলক যে ধারণা সেটা আসবে না, মানে আমরা যে জনকল্যাণের জন্য সংবিধানটা রচনা করছি সেই বিষয়টা আসবে না, বুঝলে, সেই জিনিসটা আসবে না, জন্য গান্ধীজি এটা নিয়ে তীব্র প্রতিবাদ করার পর এই ডিপিএসটা যুক্ত হয়েছে, বুঝলে। আচ্ছা, ঠিক আছে, ভালো হচ্ছে। হুম, আচ্ছা, এই তাহলে সংবিধানের রূপকার কাকে বলা হয়? সংবিধানের আত্মা কাকে বলা হয়? 32 নম্বর ধারা। প্রেম বেল প্রেম হ্যাঁ, দুটো জিনিসকে সংবিধানের আত্মা বলা হয়, ওই জন্য আমি একটা এইভাবে আত্মার বললাম। একটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনাকেও সংবিধানের আত্মা বলা হয়, আর 32 নম্বর ধারাকেও সংবিধানের আত্মা বলা হয়। 32 নম্বর ধারায় কি আছে? বলতে হার্ট অ্যান্ড সোল আছে, 32 তো হার্ট অ্যান্ড সোল বলছে, হৃদয় এবং আত্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, হৃদয়ের আত্মা এবং সংবিধানেরও আত্মা বলা আছে, বুঝলে, বেশ কিছু বইতে দেখলাম, তা আমার ভুল হতে পারে কিনা বলছি না, তবে দেখেছি, হ্যাঁ হতে পারে হয়তো ইংলিশ টার্ম, হ্যাঁ, সংবিধানের আত্মা প্রস্তাবনাকে অবশ্যই বলা হয়। 32 নম্বর ধারাকেও এমনি বইতে পড়েছি, হয়তো ইংলিশ টার্মটা আমি ওটা দেখিনি যদিও বা এতে, তবে পড়েছি কিন্তু সংবিধানের আত্মা, যাই হোক ওটা তাহলে দেখতে হবে। আচ্ছা, 32 নম্বর ধারায় কি আছে বলো? তাহলে লেখ জারি করার ক্ষমতা দেয়, মানে ওই যদি সংবিধানের শুধু অধিকার দিলে তো হয় না, অধিকারগুলোকে তাহলে বাস্তবে রূপান্তরিত করতে হয়, এবং সেখানে দেখা যাচ্ছে কোনো অধিকার লঙ্ঘিত হলে মানুষ সেই 32 ধারার অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেও যেতে পারবে, বুঝলে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারবে, বোঝা গেছে। আচ্ছা, ভোট দেওয়ার অধিকার কত নম্বর ধারায়? ভোটাধিকার 61 না, 326। হয় কেন? বুঝলে, ওটা দেখে নাও তো, ভোটাধিকার তুমি 226 বললে বলে আমার মনে পড়ে গেছে, 326। আচ্ছা, কি বলছি, বলো তো, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কত নম্বর ধারায় আছে? না না না, ওটা ওই জিনিসটাই বেশিরভাগ, 52 না 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 না, জরুরি অবস্থা জারি করার, সেটা তো 3 ধরনের জরুরি অবস্থা বিভিন্ন ধারায় আছে, কিন্তু জরুরি অবস্থা যে বিশেষ পরিস্থিতিতে জারি করা যায় বা জারি করা হয়, এটা একটা ধারায় আছে, সেটা কত নম্বর ধারা? সেটা হচ্ছে রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা জারি করতে পারে বা 123 নম্বর ধারা, বুঝলে, এইটা অনেকে জানো না, এটা দেখে নেবে, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা 123 নম্বর ধারায় দেওয়া হয়েছে। এবারে বলি, দেখে নেবে 123 নম্বর ধারা, ওটা বেশি, মানে অনেকেই এই বিষয়টা জানো না। এবারে ওটা তো অর্ডিন্যান্স অধ্যাদেশ, হ্যাঁ হ্যাঁ বলো। তো ওটা অর্ডিন্যান্স অধ্যাদেশ তো জানো, 123। না, 3টে ধারায়, যে 352, 356 আর 360। আচ্ছা, অর্ডিন্যান্সটা দেখে নিই। অর্ডিন্যান্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 123 হ্যাঁ, আমি ওইটা বলতে গিয়ে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে, সরি সরি, আমি ওইটা বলতে গিয়ে ভুল করেছি, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটা, হ্যাঁ ঠিক আছে, অধ্যাদেশ, আমি ওইটা ভুলিয়ে গেছি, হ্যাঁ, অর্ডিন্যান্সটা তাহলে 123 নম্বর ধারা, ওইটাই বলছিলাম যে ওইটা একবার বিশেষে মেনে এসেছিলাম, আমার ওইটা বলতে গিয়ে ভুল হয়ে গেছে, যে ওই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটা 123 নম্বর ধারা। এবারে ওই 3টে জরুরি অধিকার কি কি, 3টে, যে 352তে কি আছে? জাতীয় জরুরি। আচ্ছা, 356তে স্টেট সবই তো তোমার রাষ্ট্রপতি, তাহলে একটা জাতীয় জরুরি, একটা হচ্ছে রাজ্যে অর্থনৈতিক অবস্থা, আর একটা হচ্ছে তোমার সরি, অর্থনীতি, অর্থনীতির যে জরুরি অবস্থা, বুঝলে, অর্থনৈতিক এমার্জেন্সি। হ্যাঁ, জাতীয়টা হচ্ছে 352, মানে দেশব্যাপী, আর 56 হচ্ছে রাজ্যে, মানে
রাষ্ট্রপতি কোনো রাজ্যে যে জরুরি অবস্থা জারি করে। আর অর্থনৈতিক জরুরি অবস্থা হচ্ছে 360 কোন জরুরি অবস্থাটা এখনো পর্যন্ত জারি হয়নি বলতো? কোন রাজ্যে সবচেয়ে বেশি জরুরি অবস্থা জারি হয়েছে? পাঞ্জাবে। ঠিক আছে, ভালো জেনেছো। পাঞ্জাবে সবচেয়ে বেশি জরুরি অবস্থা জারি হয়েছে। ঠিক আছে, এইগুলো তাহলে পড়ো, অনেক টাইম হয়েছে, এবারে তোমাদের ঘুরে আসার সময়। তাহলে পরের দিন কি বলে নতুন করাবো, সেটা হচ্ছে পরের দিন তোমাদের সৌরজগৎ নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, সৌরজগতে বেশ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, পড়ো তাহলে, আজকে আর নতুন কিছু হলো না, পরের দিন আবার নতুন করে। আর পরের দিন সব কিছু পুরোনো গুলো পড়ে আসবে, বুঝলে? সবাই সবকিছু নিয়ে জনগণনা থেকে শুরু করে ভারত সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, ভারতের অবস্থান এগুলো